মাঝে কিছুটা মুহূর্ত ছিল যে সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য, এখন সাসপেনশন উঠে যাওয়া তন্ময় ভট্টাচার্য, কতটা স্বস্তি বা কতটা পরিবর্তন জীবনে? না, পরিবর্তন খুব বেশি কিছু না। এটা তো পেন্ডিং এনকোয়ারি সাসপেনশন ছিল, সুতরাং ন্যাচারালি এনকোয়ারি একদিন শেষ হবে এবং সেই দিন সাসপেনশন প্রত্যারিত হবে। পার্টির ফর্ম যারা সমস্ত মানুষ এটা জানতেন, আমি তো জানতামই। স্বাভাবিকভাবে আমার কাছে প্রথম থেকেই ম্যাটার অফ ডেজ ছিল। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে সাসপেনশন প্রত্যারিত হলো, আর 5 জনের মতো আমিও খুশি খুব সঙ্গতভাবে, কিন্তু কথাটা হচ্ছেই যে প্রত্যারিত হলো যে সময়টায়, সেই সময়ের ভেতর অনেকগুলো এরিয়া কমিটির সম্মেলন হয়ে গেছে। ঘটনাচক্রে আমার নিজের দায়িত্বে 3টে এরিয়া কমিটিরও সম্মেলন হয়ে গেছে, যে সম্মেলনগুলোতে আমি থাকতে পারলাম না। সারা বছর যে এরিয়া কমিটিগুলো পরিচর্যা করার কাজ করেছি, সেই এরিয়া কমিটিগুলোর সম্মেলনে থাকতে পারলাম না। এই আক্ষেপটা রয়ে গেল, কারণ আমার কাছে সম্মেলন মানে হচ্ছে সবচাইতে বেশি শেখার জায়গা। একেবারে নিচের তলার কমরেডরা কি ভাবছেন আলোচনায় তারা তা উপস্থিত করেন, তো হ্যাঁ, সে তো বটেই। ফলে এই জায়গাটায় আমার একটা আক্ষেপ থেকে গেল। তবে এখনো কিছু সম্মেলন বাকি আছে, সেগুলোর থেকে যতটা পারবো আহরণ করার চেষ্টা করব, ক্ষতিপূরণের চেষ্টা করবেন। হ্যাঁ। যেদিন আপনার নির্বাচন ওঠে তার আগের দিন আপনার সঙ্গে সেলিম সাহেবের একটা 40 মিনিট 45 মিনিটের একটা দীর্ঘ বৈঠক হয়েছিল। সেখানে কি কথা হয়েছিল? সেখানে কি ইঙ্গিত পেয়ে গেছিলেন? না, একদমই পাইনি। একদমই ও আমাকে বুঝতেই দেয়নি যে ও সাসপেনশনটা উইথড্র করতে চলেছে বা সাসপেনশনটা আজকেই উঠে যাচ্ছে, একবারও আমায় বুঝতে দেয়নি। স্বাভাবিকভাবে আমাকে ডেকে ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়, সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়, আরজিকরের মুভমেন্ট, দুর্নীতি বিরোধী মুভমেন্ট, বাংলাদেশ কিভাবে হিন্দু মানুষের মনস্তত্ত্বকে বদলে দিচ্ছে, কতটা বদলে দিচ্ছে, এর বিপদটা কোথায়, এইসব করতে করতে আমার কোথায় গুণ, আমার কোনটা ভালো, আমার কোথায় দুর্বলতা, আমার কোথায় ত্রুটি, বা আমার কোথায় আরো সংযত হওয়া উচিত, কোথায় আরো এক্সপ্রেসড হওয়া উচিত, সবগুলো নিয়েই অনেক কথাও আমার সাথে বলে। এবং আমার একটা সময় একটা প্রশ্ন নিজের মনেই জেগেছিল, একজন তখন অব্দি তো আমি সাসপেন্ডেড, একটা সাসপেন্ডেড পার্টি সদস্যের সঙ্গে রাজ্য সম্পাদক এতক্ষণ কথা বলছেন কেন? এটা তো স্বাভাবিকভাবে ঘটার কথা না। সেটা আমি বুঝলাম তখন, যখন আমি চলে আসার পরে রাত্রে আমার জেলা সেক্রেটারি আমাকে ফোন করে জানালেন, সেলিম তাকে জানিয়েছেন যে আমার সাসপেনশন প্রত্যাহার করতে হয়ে গেছে। আপনার সাসপেনশন উঠে গিয়েছেন, তারপর সেলিম সাহেবের বিবৃতি দিয়েছেন যে রাজ্য কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একটু যে বোঝার জন্য বলছি আমাদের, আপনার স্ট্যাটাসটা কি? স্ট্যাটাসটা আমি সম্পূর্ণ পার্টিতে যে জায়গায় ছিলাম যে জায়গায় আছি, কাজ করছি। এটা যারা কমিউনিস্ট পার্টি বোঝেন না, গঠনতন্ত্র বোঝেন না, তাদের ভিতর প্রশ্নটা যাচ্ছে। কারণ কথাটা তো ছিল এইটা যে পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ড, তার মানে কি? মানে এনকোয়ারি সাপেক্ষে সাসপেন্ড। এবার এনকোয়ারি কমপ্লিট, এনকোয়ারি কমিশন তার রিপোর্ট দিয়ে দিয়েছে, তাহলে তার পেন্ডিং এনকোয়ারি থাকলো না, তার মানে সাসপেনশন হ্যাজ বিন উইথড্রন। এবার এনকোয়ারি কমিটির রিপোর্ট অনুযায়ী কি করা হবে সেটা তো পার্টির রাজ্য নেতৃত্ব ঠিক করবে, এটাই তো কমিউনিস্ট পার্টি। এনকোয়ারি কমিশনের রিপোর্ট অনুযায়ী কি করা হবে সেটা তো XYZ ঠিক করবেন না, ABCD ঠিক করবেন না, রাজ্য কমিটি ঠিক করবে। ন্যাচারালি রাজ্য কমিটি তদ অনুযায়ী তারা যেরকম বুঝবেন, আমি তো আর জানি না এনকোয়ারি রিপোর্টে কি আছে, আপনিও জানেন না। এনকোয়ারি রিপোর্টে কি আছে সেটা রাজ্য কমিটি জানবেন, এবং রাজ্য কমিটি জেনে তারপর রাজ্য কমিটি যা করার করবেন। কিছু তথ্য আপনার কাছে আছে যে এই চক্রান্তের সঙ্গে কারা যুক্ত হয় পার্টির মধ্যে বা বাইরে, তদন্তের সাপেক্ষে কি সেটা আপনি বলবেন প্রকাশ্যে বা আদালতে, যে কোনো জায়গায়? আদালতে তো বলবোই। মানে এটা কারা কারা এর পেছনে রয়েছে বলে আপনার মানে মনে হয়? যদি শেয়ার করা যায়। একটু তো বললাম আদালতে বলবো, আপনাকে শেয়ার করবো কেন? মানে আপনার কাছে কি যাবতীয় তথ্যই আছে? ষড়যন্ত্র প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আছে। তার মানে আপনি সুযোগ পেলে সে মুখোশ আপনি খুলে দিতে পারেন? অবশ্যই খুলে দিতে পারি না, খুলবই। যেহেতু আপনাকে কলঙ্কিত করা হয়েছে, কালিমালিপ্ত করা হয়েছে, সেই কারণেই এই ব্যাপারটা আরো বেশি করে আপনার মধ্যে কি জন্ম নিয়েছে? না না, জন্ম নেওয়া মৃত্যু নেওয়ার তো কোনো ব্যাপার নেই। সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূল হোক, সব ধরনের অপচেষ্টা নির্মূল হোক,
সমস্ত অপপ্রয়াস সমাজে রুদ্ধ হোক, এটাই তো কমিউনিস্টদের চাওয়া। কমিউনিস্ট হিসেবে আমাকে তো এই ষড়যন্ত্রর প্রকৃত স্বরূপ সামনে আনতেই হবে, না হলে এই ষড়যন্ত্র কালকে আপনার বিরুদ্ধে হবে, পরশু আরেকজনের বিরুদ্ধে হবে। আপনি একই সঙ্গে মুখোশ খোলার কথা বলছেন, একই সঙ্গে যে মহিলা সাংবাদিকের কারণে আপনাকে এই জায়গায় এসে দাঁড়াতে হয়েছিল, মানে আপনি একই সঙ্গে সেই সাংবাদিককে ডিফেন্ডও করছেন, মানে এই ব্যাপারটা কেন? না না, দেখুন, ও তো সাংবাদিক, ওর ডিউটি করেছে, ওর চ্যানেল মালিক ওকে যেভাবে নির্দেশ দিয়েছে, ওর চ্যানেল ওকে যেভাবে নির্দেশ দিয়েছে, ও সেই অনুযায়ী কাজ করেছে। সুতরাং ব্যক্তি ও তো আমার শত্রু না। আপনাকে তো কমনলি বুঝতে হবে, এটা যদি ওর ব্যক্তিগত বিষয় হতো তাহলে ও ফেসবুক লাইভটা 4 ঘন্টা বাদে করতো না। ওর, আমি ধরে নিলাম যে অভিযোগটা করছে সেটা সত্যি এবং ওকে সেটা মানসিকভাবে চরম বিপর্যস্ত করেছে। বিপর্যস্ততার প্রকাশ 4 ঘন্টা বাদে হবে কেন? বিজ্ঞানের কোন শাখায় আপনি বিপর্যস্ততার প্রকাশকে 4 ঘন্টা বাদে করাতে পারেন? বেরিয়ে গিয়ে পুকুরের সামনেই হতে পারতো, এখানে হতে পারতো, সামনে বড়নগর থানা, সেখানে যেতে পারতো, রাস্তায় দাঁড়িয়ে করতে পারতো। 4 ঘন্টা বাদে করলো কেন? প্রথম প্রশ্নটা তো আপনার এখান থেকে জন্মানো উচিত যে আপনি প্রথমে ওর দিকটা দেখুন। ওকে মেনে নিন যে ও সত্যি কথা বলছে, মেনে নিন যে ওর উপরে নির্যাতন হয়েছে, মেনে নিয়ে ভাবুন যে এটার যে এক্সপোজার, সেই এক্সপোজারটা 4 ঘন্টা ধরে সহ্য করবে কিভাবে? তাহলে আসলে কি সহ্য করলো না, আসলে কোনো পরিকল্পনার অংশ হলো? যে পরিকল্পনাটা এই 4 ঘন্টা ধরে সংগঠিত হলো, কোনটা সত্যি? আদালত খুঁজে বের করবে। দ্বিতীয়ত, ফেসবুক লাইভ করবার থেকে থানায় অভিযোগ করা, সেটার ভিতরে 5 ঘন্টার গ্যাপ কেন হলো? তার মানে থানায় অভিযোগ করব না এটা নিয়ে একটা সংশয় কিছুক্ষণ কাজ করেছিল নিশ্চয়ই। এক হচ্ছে থানায় অভিযোগটা এখান দিয়ে যাওয়ার সময়, যেহেতু আমার বাড়ি থেকে 5 মিনিট দূরে থানা, তখনই করা যেত। 2 হচ্ছে তখন করলাম না, থানার পাশ দিয়েই চলে গেলাম, পরের কাজ করলাম, অফিস গেলাম, অফিসের চ্যানেলের মালিকের সাথে কথা বললাম, এডিটরের সাথে কথা বললাম, ফেসবুক লাইভ করলাম। ফেসবুক লাইভ করে তখন তো আমি অভিযোগটা জানিয়ে দিয়েছি। তাহলে অভিযোগটা যখন আমি জানিয়েই দিয়েছি, তাহলে অভিযোগটা আবার সরকারিভাবে নথিবদ্ধ হোক। ফেসবুক লাইভ করে যেখানে বসে করলেন, সেখান থেকে থানায় আসতে যতটুকু সময় লাগে ততটুকু সময় বাদেই থানার অভিযোগটা হওয়া উচিত। সেটা হলো 5 ঘন্টা বাদে। তার মানে এই সময়ের ভিতর আবহাওয়া দেখা হলো, এই সময়ের ভেতর পরিবেশ দেখা হলো, এই সময়ের ভিতর ফোন রিসিভ করা হলো, এই সময়ের ভিতর ফোন করা হলো, এই সময়টার ভেতরে পরামর্শ নেওয়া হলো, এই সময়টার ভেতরে পরামর্শ দেওয়া হলো, এই সময়টার ভেতরে পরামর্শ কার কার কাছ থেকে নেব সেটা ঠিক করা হলো। এবার একজনের থেকে নেব নাকি প্রথম যার থেকে নিলাম সে দ্বিতীয় একজনের সঙ্গে কথা বলে পরের পার্টটার পরামর্শ দেবে ঠিক করলো, দ্বিতীয় যে সে তৃতীয় একজনের সঙ্গে কথা বলে কি পরামর্শ দেওয়া উচিত সেটা পুরোটা চূড়ান্ত করলো, তারপর এফআইআরটা লেখা হলো। কিন্তু এই পরামর্শ দিয়ে অভিযোগ করলে যেটা হয় সেটা হচ্ছে তার গোড়া একটা ফুল থেকে যায়। সেখানে তো লেখা হচ্ছে আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে, কারণ এই যে আপনি আমার ইন্টারভিউটা নিচ্ছেন তার আগে তো ক্যামেরার ফ্রেমটা রেডি করেছেন। তার মানে সেই সময় যদি আমি কোনো ঘটনা ঘটাই ইন্টারভিউ শুরুর আগে, আপনার ক্যামেরায় তো আপনি সেটা করতে পারবেন, হ্যাঁ কিংবা না বলুন? অবশ্যই, নিশ্চয়ই পাবো। তাহলে ক্যামেরার ফ্রেম, আমার ক্যামেরাম্যান ক্যামেরার ফ্রেম রেডি করে তন্ময় ভট্টাচার্যকে একটি নির্দিষ্ট জায়গায় বসতে বললে তিনি আবার কোলে বসে পড়ে বলেন আমি এইখানে বসবো, তাহলে এটা ক্যামেরায় রেকর্ড হওয়ার কথা। তো এত সমস্যা তো থাকেই না, এত পেন্ডিং এনকোয়ারি, সাসপেনশন, থানা, কিছুই তো থাকে না। এই ভিডিওটা চ্যানেল দেখিয়ে দিলে পাড়ার লোক এসে তো আমাকে মেরে পাড়ার থেকে বের করে দেবে। সে রাস্তায় না হেঁটে এত জটিল জটিল রাস্তায় হাঁটা কেন? বাইরের ইনফ্লুয়েন্স কতটা রয়েছে, কতটা আপনার দলের ভিতর থেকে? কিছু তো মানুষ আছেন যারা আপনারও বিরোধী আপনারই দলে, মানে সেদিক থেকেও কি কিছু ইনফ্লুয়েন্স আছে? আমি জানি না আমার দলে আমার কেউ বিরোধী আছে কিনা। প্রশ্ন হচ্ছে কমিউনিস্ট পার্টি একটা সজীব পার্টি, তো সব বিষয় সবসময় সকলে একমত হন না, দ্যাট ইজ ওকে। সে আমিও সব বিষয়ে একমত হইনি কোনোদিন, আজও সব বিষয়ে একমত না, অন্য অনেকেও সব বিষয়ে একমত না বা আমার মতের সাথে একমত না। এটা একটা জিনিস, আপনি যেটা বলছেন সেটা আর একটা জিনিস। আমার নিজের এটা মনে হয় না যে পরিকল্পনাটা যারা করেছেন তারা খুব একটা আর 5 জনকে জড়িয়েছেন বলে, অনেকটাই ব্যক্তিগত অসুয়া থেকেই করা হয়েছে।
তন্ময় ভট্টাচার্যকে সরাসরি অপদস্থ করাটাই উদ্দেশ্য, এটা কোনো রাজনৈতিক চক্রান্ত নয়। না না, দেখুন, তন্ময় ভট্টাচার্য তো রাজনৈতিক ব্যক্তি। তন্ময় ভট্টাচার্যকে অপদস্থ করলে রাজনৈতিক লাভ আছে এমনটা যদি কেউ মনে করেন, তাহলে তিনি রাজনৈতিক চক্রান্ত করেছেন। এখন তিনি কি মনে করেছেন আমি জানি না। এইবার তো সাসপেনশন উঠে গেল, রাজ্য কমিটির সিদ্ধান্ত হলো না, এবং এই পরিস্থিতিতে এবং আপনি একটা মোডে কাজ করছিলেন যেরকম আপনি এতদিন করেছেন, মাঝখানে কিছুদিন স্টপ ছিল অফিসিয়াল, আবার যখন যেদিন সাসপেনশন উঠলো তার পরের দিন থেকে বা এখন এখন তো আমার হচ্ছেন কিভাবে কাজ করছেন? এই তো গতকাল আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সভা ছিল, গেছিলাম। আজকে উত্তর ব্যারাকপুর এরিয়া কমিটির মিটিং এ যাব। কিছু কি বদলালো জীবন এই কয়েকটা দিনের মাঝখানে? খুব না একটা, আমার কাছে আসলে প্রথম থেকেই আমার বিশ্বাস ছিল যে যতই ষড়যন্ত্র হোক সত্য সামনে আসবে। সুতরাং আমার খুব একটা, আপনারা তো আগেও আমার ইন্টারভিউ নিয়েছেন, তখন কি আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আপনাদের মনে হয়েছে আমি খুব হতাশ, খুব ফ্রাস্ট্রেটেড, খুব বিষণ্ণ, আমার জীবন চলে গেল, এমন একটা মনোভাব নিয়ে কি দিয়েছি? বোধ হয় না। আজকেও কি আমি খুব উৎফুল্ল, খুব হাসি খুশি, খুব উজ্জ্বল, সবাইকে হারিয়ে দিয়েছি, আমি জিতেছি, এই মনোভাব থেকে দিচ্ছি? বোধ হয় না। আগের দিনও আমার মেন্টাল ব্যালেন্স যে জায়গায় ছিল আজকেও বোধ হয় সে জায়গাতেই আছে। আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝবেন। ফলে জীবনে চলার পথে অনেক ইনসিডেন্ট ঘটে, এটা একটা ইনসিডেন্ট, যে ইনসিডেন্ট থেকে শিক্ষা নিতে হবে ভবিষ্যতে। আচ্ছা, আপনার এই নির্বাসনে যাওয়ার প্রক্রিয়া তো সে তো দেখিয়েছি যে আইসিসি যে প্রসেস, মানে পার্টির যা প্রসেস, সেই প্রসেসের ব্যাপারটা গেছে। কিন্তু ধরুন মানে আইসিসি রিপোর্ট জমা দেওয়ার পর আপনার সাসপেনশন উঠে গেল, যা যে মানে যে ব্যাপারটা দাঁড়ায় আর কি, যে প্রসেসে দাঁড়ায়, তো এরপর রাজ্য কমিটি সিদ্ধান্ত নেবে। এটা খানিকটা কি মানে সিপিআইএম এর দিক থেকে খানিকটা কি ট্যাকটিক্যাল মুভ, মানে আমি এই অ্যাঙ্গেল থেকে বলছি, বা খানিকটা ধরুন যাকে বলে ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হচ্ছিল দলের, সেই কারণে কি তড়িঘড়ি আপনার নির্বাচনটা তুলে নেওয়া হলো, পরে রাজ্য কমিটি জানাবে এরকম বলা হচ্ছে? এই প্রশ্নের উত্তর রাজ্য সম্পাদক দেবেন, আমি দেব না। দলের কি মনে হয়েছে, দল কেন করেছে, তার জবাব দেওয়ার দায় আমার না, দলের সম্পাদকের। আপনি যখন নির্বাচনে ছিলেন তখন আপনার মানে আপনি একটা রাজনৈতিক দল হয়তো করেন, কিন্তু এমন এটা তো ঘটনা যে আপনার সঙ্গে আরো অন্যান্য রাজনৈতিক দলের লোকজন, তাদের সঙ্গে বন্ধুর মতনই আপনাদের সম্পর্ক করার সঙ্গে নিশ্চিতভাবেই থাকে। তো সেই জায়গা থেকে আপনার সঙ্গে তো কেউ কেউ কথাও বলেছিলেন, অন্য দলের নেতা বা নেত্রীরা কথাও বলেছিলেন। তো এই নির্বাচন ওঠার পর তাদের সঙ্গে কথা হয়েছে, বা তারা তারা কারা যাদের সঙ্গে আপনার এই সময়টা কথা হয়েছিল, যারা খানিকটা মানসিক সাহস জুগিয়েছিল আপনাকে, বা যে তারা যে বিশ্বাস করছেন না ব্যাপারটা, এটাও বলেছেন? অনেকেই আছে, যেমন নাম বলা যায়। অভিজিৎ গাঙ্গুলি আমার সঙ্গে আজ পর্যন্ত সাক্ষাৎ পরিচয় হয়নি, আজ অব্দি না, কিন্তু তিনি একটি ইন্টারভিউতে বলেন, এবং সেটা বলার পরে তিনি সেই ইন্টারভিউয়ারকে বলেন যে আমার ফোন নাম্বার, মানে ওনার ফোন নাম্বার আমার কাছে আছে কিনা উনি জানেন না, যদি আমি ওনাকে একটা ফোন করি উনি খুশি হবেন, বা উনি যদি আমার ফোন নাম্বারটা পান তাহলে উনিও আমায় ফোন করতে পারেন। তো সেই মিডিয়ার অ্যাঙ্কর আমায় বলে, আমি বললাম হ্যাঁ দাও ফোন নাম্বার, আমি ফোন করবো। ফোন নাম্বার দিয়েছেন, আমি ফোন করেছি। যথেষ্ট সৌজন্যের সঙ্গে ভদ্রতা রক্ষা করে, তার রাজনৈতিক মত আমার রাজনৈতিক মতের বিরোধিতা সত্ত্বেও তিনি তার দৃঢ় বক্তব্য জানিয়েছেন। আমাদের বড়নগরের বিধায়ক ছিলেন তৃণমূলের তাপস রায়, বর্তমানে বিজেপিতে আছেন, একাধিক দিনবার আমার সঙ্গে কথা বলেছেন। তৃণমূলের নেতা পার্থ ভৌমিক, এখন ব্যারাকপুরের এমপি, আমার সাথে কথা হয়েছে। শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কথা হয়েছে। কথা না হলেও তথাগত রায় তিনি মিডিয়ায় বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, আমার অত্যন্ত শ্রদ্ধেয়া, মানুষ হিসাবে অত্যন্ত শ্রদ্ধেয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব না, কিন্তু একদম বিশিষ্ট শিক্ষাবিদ মিরাতুন নাহার, আমি অত্যন্ত রেসপেক্ট করি ভদ্রমহিলাকে। তিনি মিডিয়ার সামনে বলেছেন। অম্বিকেশ মহাপাত্র তিনি বলেছেন। এরকম বহু মানুষ আছেন যারা কথা বলেছেন, যাদের কথা হয়েছে। আমার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অমিয় পাত্র কথা হয়েছে,
আমার পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য পলাশ দাস কথা হয়েছে, কল্লোল মজুমদার কথা হয়েছে, পার্টির অনেকেই, মানে পার্টির নাম বলতে গেলে তো বলে শেষ করা যাবে না, অনেকেই কথা বলেছেন, অনেকের সাথেই কথা হয়েছে। সে আপনার জেলা বর্ধমানেরও অনেকে কথা বলেছেন। ফলে এই কথা হওয়াটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং এতে আর মানে এতদিন ধরে 50, 52, 54 দিনের ব্যাপার কি এত মনেই বা রাখতে যায় যে কার কার সাথে কথা হয়েছে। এটা তো সবচেয়ে বেশি কথা হয়েছে বলতে পারেন যদি আপনি স্তর ভাগ করেন, আমাদের রাজ্যের সাংস্কৃতিক আন্দোলনের বিভিন্ন স্তরের কর্মী, ফিল্ম, থিয়েটার, চিত্রকলা, গান, কবিতা, সাহিত্য, এই জগতের সবচাইতে বেশি মানুষ কথা বলেছেন। আইন জগতের বহু মানুষ কথা বলেছেন এবং প্রচুর চিকিৎসক, যাদের অনেকের নাম এখন আরজিকর আন্দোলনের সৌজন্যে সামনে এসেছে, কিন্তু আমার যারা পূর্ব পরিচিত অন্তত 50 জন চিকিৎসকের নাম তো আমি গড়গড় করে বলে যেতেই পারি, যারা বিখ্যাত চিকিৎসক। এই স্তর অনেক বেশি কথা আমার সাথে হয়েছে, এই 3টে স্তরে। মানুষের কাছে কি বার্তা, মানে আপনারা কি স্বপ্ন দেখাচ্ছেন নতুন? আমি মানুষের জন্য যে বক্তৃতা, পার্টি কর্মীদের জন্য না। আমরা তো বরাবরই মানুষকে কথাই বলার চেষ্টা করেছি যে তুমি আসলে দরিদ্র হও, অশিক্ষিত হও, অনাহারের মধ্যে থাকো, উন্নয়ন তোমাকে ছুতে পারে না, এর কারণ কখনো কোনো ধর্ম বা ঈশ্বর না, এর কারণ আসলে রাজনীতি, এর কারণ আসলে অর্থনীতি। এই মুহূর্তে পৃথিবীর 1% মানুষ তাদের হাতে যা সম্পদ আছে তা হচ্ছে পৃথিবীর 93% মানুষের হাতে থাকা সম্পদের সমান। কোভিডকে ব্যবহার করার পরে এলন মাস্ক, যার প্রতি ঘন্টায় ইনকাম ছিল $19, সে এখন প্রতি ঘন্টায় ইনকাম করছে $120। এটাকে 24 দিয়ে গুণ করুন পার ডে ইনকাম, তারপর সেটাকে 365 দিয়ে গুণ করুন। এই একই কথা জুকেরবার্গ বা বাকিদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের দেশে গৌতম আদানি, আর এরাই হচ্ছে আবার দীঘায় জগন্নাথ মন্দির আর মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানোর প্রধান কারিগর। ফলত এই সবকিছু মিলে মানুষকে বিভ্রান্ত করবার যে অপকৌশল, সেই বিভ্রান্তির বাইরে মানুষকে আনার চেষ্টাটাই আমাদের প্রথম চেষ্টা। খুবই কঠিন কাজ আজকের সময়ে, কারণ আজকের সময় তো খালি রাজ্য বা দেশের অভ্যন্তরে না, এদিকে বাংলাদেশ, ওদিকে প্যালেস্তাইন, গোটা পৃথিবী জুড়ে হচ্ছে পৃথিবীকে লুট করবার কারিগররা, তারা এই ধর্ম জাতি বিদ্বেষকে একটা উচ্চ গ্রামে নিয়ে চলে গেছে এবং সেখান থেকে বের করে আনাটা খুবই কঠিন। কিন্তু মানুষের কাছে আমাদের ধারাবাহিকভাবে এই কথা বলে যেতেই হবে। তুমি যখন জন্মেছিলে তখন তুমি হিন্দু ছিলে না, তুমি যখন জন্মেছিলে তখন তুমি মুসলমান ছিলে না, তুমি যখন জন্মেছিলে তখন তুমি খ্রিস্টান ছিলে না। তুমি কিছু বুঝতে না বুঝতেই তোমার পিতামাতার পরিচয়ে তোমাকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান বানিয়ে দেওয়া হয়েছে। আপনি এক্ষুনি যেটা বললেন এলন মাস্কের কথা, এই যে শ্রেণী সংগ্রামের কথা যেটা আপনি বললেন আপনারা মানুষকে বোঝাবেন, সেটা বামপন্থীরা বহুদিন ধরেই করে আসছেন। একইভাবে ধর্ম নিরপেক্ষতার কথা, যে কারণে আপনারা বলেন যে ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে বিজেপির সাথে কোনোভাবেই আপোষ না, কোনোভাবে যদি তৃণমূলের সাথে যদি বা করা যায়, বিজেপির সাথে করা যায় না। এটা কেউ বলেনি তৃণমূলের সাথে কোনোভাবে যদি বা করা যায়, এটা কেউ আচ্ছা ঠিক আছে, কিন্তু বিজেপি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে বিজেপির সাথে কোনো জায়গায় নেই। এইটা তো বামপন্থীরা দীর্ঘদিন ধরেই করে আসছেন। তারপরও যদি ম্যাচেস স্কোর লাইন, ভোটের ম্যাচেস স্কোর লাইন সেটা 0, মানে তার মানে কি সেটা কি বোঝানো সম্ভব হচ্ছে না লাস্ট 10-11 বছর ধরে? আসলে মানুষের ভোটিং ট্রেন্ড সেটাও বদলে গেছে। মানুষের ভোটিং ট্রেন্ড আর ইয়েস ভোট নেই, নো ভোট হয়ে গেছে। 2011 সালে মানুষ নো টু লেফট বলেছিল, 2016 থেকে মানুষ নো টু টিএমসি বলছে। 16তে আমরা সেই সুযোগটা ব্যবহার করতে পারিনি, 19-এ বিজেপি সেই সুযোগটা ব্যবহার করেছে, তারপর থেকে বিজেপি সেই সুযোগটা ব্যবহার করে যাচ্ছে। এই সব ভোটটাই হচ্ছে আসলে নো টু টিএমসি ভোট। এবং এটা বুঝতে পেরে টিএমসি মানুষকে ইন্ডিভিজুয়ালি, মানে ব্যক্তি ভোটার হিসাবে বিবেচনা করে, সামাজিক ভোটার না, রাজ্যের ভোটার না, রাষ্ট্রের ভোটার না, ব্যক্তি ভোটার,
এই হিসাবে বিবেচনা করে সমাজ সম্পর্কে তোমায় ভাবতে হবে না, দেশ সম্পর্কে তোমায় ভাবতে হবে না, তুমি নিজেরটা ভাবো। এই আত্মকেন্দ্রিকতার জায়গায় নিয়ে গিয়ে তার ভোট শতাংশটাকে 38-এর ঊর্ধ্বে রেখে দিয়েছে। সেটা কখনো 44, কখনো 46, কখনো 43, কিন্তু 38-এর ঊর্ধ্বে যে ভোটটা, এই ভোটটা হচ্ছে ব্যক্তি ভোট। 38 পর্যন্ত ভোটটা রাজনৈতিক ভোট। আপনি যদি 1952 সাল থেকে নির্বাচন খেয়াল করেন, বাম আমলের 34 বছরের নির্বাচন খেয়াল করেন, তাহলে বাম বিরোধী শক্তির সবসময় 40-এর কাছাকাছি ভোট ছিল। তার 38 হচ্ছে তৃণমূল, 2 হচ্ছে কংগ্রেস আজকের পরিস্থিতিতে। এই 38টাকে 44, 45, 46-এ নিতে পারছে হচ্ছে একটা সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করে। এই আবাস যোজনায় যার পাকা ঘর, তাকে আবার ঘর দিয়ে তার ভোটটা নিশ্চিত করা হচ্ছে। যার ঘর নেই তাকে বিশ্বাস করে দেওয়া হচ্ছে না, কারণ তার ভোটটা নিশ্চিত করা যাচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার খুব ভালো প্রকল্প, কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি পরিমাণ দুর্নীতি বাসা বেঁধে আছে তা আমরা কেউ জানি না। একই পরিবারের 3জন 4জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, যে পরিবারের আয় 20,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকার বেশি, তাদের তো পাওয়ার কথা না, বা নেওয়া উচিত না সরকার দিলেও। সেই জায়গায় যে গরিব মানুষটা সত্যি সত্যি পেলে ভালো হয়, সেটা হচ্ছে না। ফলে এই যে ব্যক্তি ভোটার তৈরি করা, রাজনৈতিক ভোটের বাইরে গিয়ে, উন্নয়ন ভাবনার বাইরে গিয়ে, এটা তৃণমূলকে বাঁচিয়ে রাখছে। কিন্তু মানুষের ট্রেন্ড হচ্ছে নো টু তৃণমূল। ট্রেন্ড ইজ ভেরি ক্লিয়ার। আপনি যে এই জাতি ধর্ম যে বিদ্বেষের কথা বলছেন, সম্প্রতি ববি হাকিম একটি মন্তব্য করেছেন, ভয়ঙ্কর খারাপ মন্তব্য। এবং এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দলের একজন নেতা এবং মন্ত্রী, তিনি এইরকম মন্তব্য করলে তা রাজ্যের ভেতরের পরিবেশে যে অশান্তি বিরাজমান, সেই অশান্তিকে আরো বৃদ্ধি করে। খুব অন্যায় করেছে ববি। মানে এটা কি খানিকটা বিজেপি এক ধরনের রাজনীতি করছে, তার পাল্টা হিসেবে এটাকে দেখা যেতে পারে কোনোভাবে? ও কিভাবে করেছে ও জানে, কিন্তু যা করেছে তা খুব খারাপ। এটার জন্য তো তৃণমূল কার্যত বিবৃতি দিয়ে যাতে এই ধরনের মন্তব্য না হয় সে ঘোষণা করেছে। কতটা অস্বস্তি দলের মধ্যে তৈরি করলো এটা? না, একই অস্বস্তি তো এর আগে হুমায়ুন কবির তৈরি করেছিল, তো তখন তো তৃণমূল বিবৃতি দেয়নি। মানে যে সময় মসজিদ বানাবো বলেছিল, হ্যাঁ, তখন তো তৃণমূল বিবৃতি দেয়নি। যাই হোক, ওটা তৃণমূলের ব্যাপার, তৃণমূল বুঝে ঝুলে সামলালেই ভালো। আপনি এর আগের দিন আমাদের ইন্টারভিউতে বলেছেন যে আমি রবীন্দ্রপন্থী মার্ক্সবাদী। ধরুন আপনি ডানলপ গেলেন, পাঞ্জাবি অধ্যুষিত একটা জায়গা, সেখানে গিয়ে আপনি বাংলা বললেন এবং আপনাকে কোথাও গিয়ে হ্যাকেল হতে হলো। এটাই কিভাবে দেখবেন? বাংলার পরিস্থিতি এই মুহূর্তে তাই, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হয়তো ঘটছে, কিন্তু বাংলায় কথা বললে কোথাও কোথাও ধিক্কার নিতে হচ্ছে, কোথাও বাংলাদেশি পর্যন্ত বলা হচ্ছে বাংলা। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? এগুলো সব অর্গানাইজ করা হচ্ছে, পরিকল্পনা করে টাকা পয়সা দিয়ে একদল মানুষকে বাজারে ছেড়ে রাখা হয়েছে, যাদের দিয়ে এগুলো অর্গানাইজ করা হচ্ছে। RSS এগুলো করছে। বাস্তবে বাঙালি সে বরাবরই হচ্ছে মিশুকে। সবচাইতে বেশি পর্যটক তো বাংলা থেকে যায় দেশের বিভিন্ন রাজ্যে, এবং সেই রাজ্যে গিয়ে তারা সাধ্যমতো হিন্দি বলে, সাধ্যমতো ইংরেজি বলে, সাধ্যমতো সেই রাজ্যের ভাষাও বলে। এটাই বাঙালির চরিত্র, আজীবনের চরিত্র। এখন কোনোদিন বাঙালি এটা ভাবেনি যে হিন্দিভাষী কেউ আমার প্রতিবেশী হয়েছে, তাকে বাংলায় কথা বলতে হবে। বরং সেই প্রতিবেশী এখানে থাকার সুবাদে কিছুটা বাংলা শিখেও নিয়েছেন। এই যে স্বাভাবিক গতিধারার বিকাশটা ছিল, বিনিময়টা ছিল, এই বিনিময়টা ক্ষুণ্ণ হয়ে গেছে হচ্ছে আমাদের রাজনীতিতে ভাষাগত, জাতিগত, ধর্মগত সাম্প্রদায়িকতা বিকশিত হওয়ার ফলে। এখন দুর্ভাগ্যক্রমে বাংলাও তার শিকার হচ্ছে। যে বাংলায় চর্যাপদের প্রথম লিপি আবিষ্কৃত হয়েছে, যে বাংলা পৃথিবীতে প্রথম সংগঠিত মিছিল করেছে শ্রী চৈতন্যদেবের হাত ধরে, যে বাংলা রামমোহনের হাত ধরে সতীদাহ আটকেছে, বিদ্যাসাগরের হাত ধরে বিধবা বিবাহ চালু করেছে, যে বাংলার চেতনার সর্বোচ্চ মিনারে রবীন্দ্রনাথ বিরাজ করেন, যার চাইতে বড় আন্তর্জাতিকতাবাদী আর কেউ হয় না, যে বাংলার একটা গোটা জাতিকে হাত ধরে এগিয়ে নিয়ে গেছিলেন ডিরোজিও নামের একটা 19 বছরের যুবক, যে বাংলায় সত্যজিৎ রায় তার আগন্তুক সিনেমায় বলেন, আমি প্রাতিষ্ঠানিক ধর্মকে ঘৃণা করি, কারণ ধর্ম প্রাতিষ্ঠানিক হওয়ার সাথে সাথেই প্রগতিশীলতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
যে বাংলায় মৃণাল সেনের ইন্টারভিউ ছবিতে সেই চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া ছেলেটা চিৎকার করে বলে ওঠে সব মিথ্যে, সেই বাংলা তার অতীত থেকে না শিখে একদল ভুইফোর সারা শরীরে থলথল মাংসপিণ্ডের উপর গেরুয়া চাপিয়ে বাংলাকে ধর্ম শেখাচ্ছে, বাংলাকে সংস্কৃতি শেখাচ্ছে। এর চাইতে বড় দুর্ভাগ্য বাংলার আর কিছু হয় না। আমি বিশ্বাস করি পৃথিবীর প্রথম রেনেসাঁটা ইউরোপে হয়নি, পৃথিবীর প্রথম রেনেসাঁটা বাংলায় হয়েছিল শ্রী চৈতন্যদেবের হাত ধরে। সেটাকে বয়ে নিয়ে যাওয়ার লোক পাওয়া যায়নি, কিংবা বয়ে নিয়ে যাওয়ার লোকেদেরকে তখনকার হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যতন্ত্র শেষ করে দিয়েছিল। এই ব্রাহ্মণ্যবাদ তার আধিপত্য বাংলার সমাজকে, ভারতের সমাজকে সবচাইতে বেশি ক্ষতি করেছে। সংস্কৃতির জগতে, চর্চার জগতে তাকে পরাস্ত করতে না পারলে এই সমস্ত বিপদ থেকে বাংলাকে বাঁচানো যাবে না। এক দেশ এক ভোট বিল পেশ হয়ে গেল, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কি এটার অ্যাপ্লিকেশন সম্ভব ভারতবর্ষে? অতীত প্রমাণ করতে সম্ভব না। কেন? আপনার যুক্তি কি? দেখুন, আমাদের দেশে সব তো 5 বছরের জন্য নির্বাচিত হয়। এবার বিধানসভায় 5 বছরের ভিতর যে রেটে দলবদলের দেশ হয়েছে আমাদের, বিধানসভায় 5 বছরের ভেতরে দলবদল করে সরকার বদলে যেতে পারে, বা দলবদল করে সরকার আস্থা হারিয়ে ফেলতে পারে এবং অন্য সরকারও আস্থা নাও পেতে পারে। তাহলে সেই সরকারটা ভেঙে যাবে। সেটা 1 বছরের মাথায় হলে কি 4 বছর রাষ্ট্রপতি শাসন জারি থাকবে, যদি সেটা গণতন্ত্রের পক্ষে সহায়ক হবে। 2 বছরের মধ্যে হলে 3 বছর রাষ্ট্রপতি শাসন জারি থাকবে। আবার পৌরসভা এবং পঞ্চায়েত তো রাজ্যের বিষয়, রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। এবার এক দেশ এক ভোটের মধ্য দিয়ে পৌরসভা এবং পঞ্চায়েতও একসঙ্গে নির্বাচন হবে বলে কেন্দ্রীয় সরকার বিল পাশ করছে, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে, তার সংবিধান বদলাতে হবে। সব মিলিয়ে গণতন্ত্রকে এর মধ্য দিয়ে বিকশিত হচ্ছে। একটা মানুষ পঞ্চায়েত ভোটে যে মানসিকতা নিয়ে ভোট দেন, লোকসভাতেও কি সেই মানসিকতা নিয়ে ভোট দেন না। পঞ্চায়েত ভোটে পাড়ার একটি ছেলে ভালো সমাজ সেবার কাজ করে, তাকে মানুষ ভোট দেন। লোকসভার ভোটে সেই ছেলেটি দাঁড়ালে মানুষ তাকে ভোট দেবেন না, কারণ দেশের লোকসভায় গিয়ে সে কিছু করতে পারবে না। তাহলে এই যে মানুষের ভোটিং ট্রেন্ড, এই ভোটিং ট্রেন্ডকে অপব্যবহারের দিকে নিয়ে যাওয়া হবে এর মধ্য দিয়ে। এবং তার সাথে সাথে আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যে ফেডারালিজম, এই ফেডারালিজমের মধ্যে দিয়ে আঘাত পাচ্ছে। ফলে এক দেশ এক ভোট একটা অবাস্তব ভাবনা। শুনতে ভালো, খরচ বাঁচবে, অমুক তমুক। পৃথিবীতে তো অনেক কিছু শুনতে ভালো আছে, সব শুনতে ভালো কি বাস্তবে ভালো? আলিবাবা আর 40 চোর তো শুনতে খুব ভালো, কিন্তু এখন তো চিচিং ফাঁক বলে দরজা খুলে সিবিআই নিজেই আটকে যায়, আর বেরোতে পারে না। 40 চোরই দাপাদাপি করে বেড়ায়। মানে এটা কি কার্যত বিজেপির স্বপ্ন পূরণ? মানে বিজেপির পেছনে আরএসএস আর কি, মানে আরএসএস এর স্বপ্ন পূরণ, এক দেশ এক ভোট, এইটার দিকে বিজেপি ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে সিচুয়েশনটা কি এইরকম দাঁড়াচ্ছে? আরএসএস খুব ভালো করে জানে এটা কার্যকর হবে না, বিজেপিও খুব ভালো করে জানে এটা কার্যকর হবে না। তা কার্যকর করতে হলে পরে সংবিধান বদলাতে হবে, 3/4 মেজরিটি লাগবে সংবিধান বদলাতে। সেটা এই আগামী 5 বছরে পাওয়াটা অসম্ভব, এসব ওরা জানে। জেনেও এখন পাশ করালো কেন? কারণ এখন কিছু বিষয় থেকে নজর ঘোরাতে হবে। এখন গৌতম আদানির ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকা থেকে নজর ঘোরাতে হবে। এখন গৌতম আদানির ব্যাংক লোন যা মকুব করে দেওয়া হয়েছে তার থেকে নজর ঘোরাতে হবে। এখন এই যে সব জায়গায় মসজিদ খুললেই মন্দির পাওয়া যাচ্ছে, আচ্ছা যদি তর্কের খাতিরে মেনেও নি মসজিদ খুললে মন্দিরই পাওয়া যাচ্ছে, আচ্ছা মন্দির খুললে কি পাওয়া যাবে? পুরনো প্রস্তর যুগ, নতুন প্রস্তর যুগ। আবার যদি সেটাও খোঁড়া হয় কি পাওয়া যাবে? ফলে এই যে খোঁড়া, আসলে সরকার যখন আক্ষরিক অর্থে খোঁড়া হয়ে যায় তখন সেই খোঁড়াখুড়িতে নজর দেয় বেশি। সরকার চলতে পারছে না তো, কার্যত সরকারের অবস্থা দেউলিয়া, টাকা নেই। সব টাকা আদানিদের দিয়ে দিয়েছে, আম্বানিদের দিয়ে দিয়েছে, রামদেব বাবাদের দিয়ে দিয়েছে। সরকার চলছে না, কি কেন্দ্রে কি রাজ্যে। এই যে আপনি বলছেন রাজ্য সরকার চলছে না, দেউলিয়া হয়ে গেছে, কেন্দ্রেও হয়েছে, রাজ্যেও হয়েছে, যদি তাই হয়ে থাকে তাহলে এই যে আবাস যোজনায় 16 লক্ষ বাড়ি দেওয়ার যে প্রতিশ্রুতি, হ্যাঁ আবাস যোজনা, রাজ্য নিজেই টাকা দিয়ে সেটা করবে বলছে, খুব ভালো। 16 লক্ষ বাড়ি দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা দেখুন, কেন দেখবেন না?
27,000 স্কুল বন্ধ করে দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাও দেখুন। দুটোকে মেলাবেন তো? মানে এটা কি রাজ্য সরকারি কর্মচারী, পুলিশ, সেচ দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এমন একটা অফিস খুঁজে বের করতে পারবেন পশ্চিমবাংলায় রাজ্য সরকারের, একটা সিঙ্গেল ওয়ান, যেখানে 2010 সালে যতজন কর্মচারী ছিল আজকেও ততজন কর্মচারী আছে? কেন্দ্রীয় সরকারের একটা দপ্তর খুঁজে বের করতে পারবেন যেখানে 2014 সালে যতজন কর্মচারী ছিল আজকেও ততজন ইন নাম্বার? সেই মানুষগুলো তো থাকবে না, কেউ মারা যাবেন, কেউ রিটায়ার করবেন, ইন নাম্বার। আচ্ছা, একটা খুঁজে বের করুন, একটা, গোটা দেশ থেকে একটা। একমাত্র যে দপ্তরটায় বেশি অ্যাপয়েন্টমেন্ট পাবেন সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দপ্তর। পরামর্শদাতাদের সংখ্যা বেশি হলে এই ধরনের উদ্ভাবনী বিভিন্ন বিষয়বস্তু উঠে আসে বলে আপনার মনে হচ্ছে? না, আমার এসব কিছুই মনে হয়নি। আমি বলছি যে আমি যখন একটা স্টেটমেন্ট করলাম যে একটা দপ্তরও খুঁজে বের করতে পারবেন না, তখন এভরি রুলস হ্যাজ মিনিমাম ওয়ান ব্যতিক্রম। এই অনুযায়ী যেটা ব্যতিক্রম, এক্সেপশন, সেটার কথাও তো আমাকে বলতে হয়। সেই হিসাবে বললাম মুখ্যমন্ত্রীর উপদেষ্টা দপ্তর হচ্ছে একমাত্র দপ্তর যে দপ্তরে 2010-এর থেকে এখন বেশি লোক কাজ করে। এই যে তৃণমূলের এই আবাস যোজনা যে লজিকটা 26-এর ভোটের দিকে তাকিয়েই কি এই ব্যাপারটা করা? মানে দেখুন, তৃণমূল দলকে প্রতি বছর এরকম কিছু করতে হবে, কারণ দলটাকে তো বেঁচে থাকতে হবে। এই যে 1,20,000 টাকার আবাস যোজনা, তার থেকে 30,000 টাকা তো কাটমানি নিতে হবে। নিয়ে তো পাড়ার তৃণমূলের ছেলেটা বাঁচবে, সে তারপর বাকিটা উপরে দেবে, উপরের তৃণমূলের নেতাটা বাঁচবে, তার উপরে যাবে, তৃণমূলের দলটা চলবে। এটা সিস্টেমে আসতে হয়তো ভাই। 10,000 সরকারি কর্মচারী নিযুক্ত হলো, তার ভিতর থেকে 8,000 আমার ইউনিয়নের মেম্বার হলো। সেই 8,000 মাসে 10 টাকা করে 80,000 টাকা প্রতি মাসে চাঁদা দিল। 12 মাসে 12 গুণ 18, 216,000, মানে 2,16,000 টাকা ইউনিয়নের মধ্যে দিয়ে এলো। এই যে কাজটা হয়, এইটা একটা সাবেকি ইনকাম স্ট্রাকচার যা দিয়ে অর্গানাইজেশন চলে। এখন অর্গানাইজেশনটা কি দিয়ে চলবে তৃণমূলের? যেখানে এত অভাব, এত অনটন, কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, বারবার এই অভিযোগ উঠছে, সেখানে তৃণমূল নিজের রাজ্য সরকার নিজেরই টাকা খরচা করে এই আবাস যোজনার জন্য বাড়ি বানিয়ে দেবে বলছে। মানে এটা কতটা ফিজিবল, মানে কতটা বাস্তবোচিত? এর আগের ঘোষণাগুলো যতটা বাস্তব প্রয়োগ হয়েছে ততটাই। এই যে ডাক্তারদের সঙ্গে কথায় বলা হলো যে ওই সব হাসপাতালে সিসিটিভি লাগানোর কাজ 15 দিনের ভিতর সম্পন্ন হবে, 75 দিন হয়ে গেছে, সম্পন্ন তো হয়নি। এটাও তাই হবে। কিন্তু তৃণমূল তো খুব ভালো করেই জানে যে গাজর ঝোলানোর একটা গল্প আছে। প্রতি মুহূর্তেই ভাবা হবে গাজরটাকে আমি মুখে নিতে পারবো, কিন্তু ক্রমাগত এগিয়ে চলা হবে, গাজরটা মুখে আসবে না। আপনি জনতাকে গাধা বলছেন তাহলে? না, একদমই না, একদমই না। জনতা আদৌ গাধা নয়। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আমি মানুষকে গাধা বলছি না, আমি তৃণমূলকে গাধা বলছি। তারা গাজর ঝুলিয়ে রাখলেই সবাই দৌড়বে, এই ভাবনাটা তাদের ভেঙে যাবে, আমি এইটা বলছি। বাংলাদেশ এই ইস্যুতে সিপিআইএম এর, বামফ্রন্টের, কর্ণাটকের আলাদা তো কিছু হয়তো নয়, স্ট্যান্ড পয়েন্টটা কি অ্যাকচুয়ালি যে ভবিষ্যতের জন্য? আমরা পৃথিবীর সমস্ত দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা রক্ষাকে অগ্রাধিকার দিই। আমরা ধর্মের নামে বিভাজন, জাতের নামে বিভাজন, তার বিরোধিতা করি। বাংলাদেশেও সেখানকার সংখ্যালঘু মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের উপর যে নারকীয় অত্যাচার চলছে তা অবিলম্বে বন্ধ করবার জন্য ভারত সরকারের যে ভূমিকা নেওয়া উচিত সেই ভূমিকা ভারত সরকার গ্রহণ করছে না। এই অভিযোগে ভারত সরকারকে অভিযুক্ত করছি। আবার পৃথিবীর এটা নিয়ম, মৌলবাদের বন্ধু হয়। ইসলামী মৌলবাদ খ্রিস্টান মৌলবাদেরও বন্ধু, হিন্দু মৌলবাদেরও বন্ধু। হিন্দু মৌলবাদ খ্রিস্টান মৌলবাদেরও বন্ধু, ও ইসলামিক মৌলবাদেরও বন্ধু। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে সব দেশেই মৌলবাদ শক্তিশালী হয়, কোনো দেশেই ধর্মনিরপেক্ষতা শক্তিশালী হয় না।